আজকে আমরা দশম শ্রেণীর বায়ুমণ্ডল অধ্যায়ের শেষ অংশটা আলোচনা করব। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, প্রধানত চারটি: নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু এবং আকস্মিক বায়ু প্রবাহ। তার মধ্যে দুটো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, যেমন নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ এবং সাময়িক বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। আজকে আমরা স্থানীয় বায়ু এবং আকস্মিক বায়ু সম্পর্কে আলোচনা করব। এছাড়াও বায়ুমণ্ডল অধ্যায়ের বাকি যে অংশটা রয়েছে, যেমন আর্দ্রতা, অধঃক্ষেপণ, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এগুলো সম্পর্কেও আলোচনা করব। আচ্ছা, প্রথমেই বলি স্থানীয় বায়ু কাকে বলে। পৃথিবীতে যে যে ধরনের বায়ু প্রবাহিত হয় তার মধ্যে নির্দিষ্ট বা অল্প স্থানের মধ্যে বা ছোট জায়গায় যদি স্থানীয় কোনো উত্তাপের তারতম্য হয় ভূপ্রকৃতির কারণে, অথবা এক এক ধরনের মাটি এক এক রকম তাপ গ্রহণ করে, এই যে মৃত্তিকার প্রভাবে বা ভূপ্রকৃতির প্রভাবে বা অন্য কোনো স্থানীয় কারণে যদি অল্প স্থানের মধ্যে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়, তাহলে সেই বায়ুকে আমরা স্থানীয় বায়ু নাম দেব। মানে ছোট জায়গার মধ্যে প্রবাহিত হবে নির্দিষ্ট অঞ্চল বিশেষে বা স্থান বিশেষে, এবং তার কারণ নেহাতেই থাকবে ওই অঞ্চলের স্থানীয় কিছু পার্থক্য। উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে অবশ্যই বায়ু প্রবাহিত হবে, এর নাম হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। স্থানীয় বায়ুকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু আর একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু। উষ্ণ স্থানীয় বায়ু এবং শীতল স্থানীয় বায়ু। চরিত্রগত দিক থেকে ভাগ করা হয়েছে স্থানীয় বায়ু। কেউ কেউ উষ্ণ হয় চরিত্রগতভাবে, কেউ কেউ বা শীতল স্থানীয় বায়ু। আচ্ছা, উষ্ণ স্থানীয় বায়ু আবার চার রকমের হয়। এক নম্বরে হচ্ছে ফন, দু নম্বরে চিনুক, তিনে হচ্ছে লু, চার নম্বরে হচ্ছে সিরক্ষ। কোন কোন অঞ্চলের ওপর থেকে প্রবাহিত হয় সেগুলো পরে বলছি, আগে নামগুলো লিখে নিই। ফন, চিনুক, লু এবং সিরক্ষ। এই চারটে হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু। তার মধ্যে ফন প্রবাহিত হয় আল্পস পর্বতের উত্তর ঢালে বা আল্পস পার্বত্য অঞ্চল লিখতে পারি। আল্পস পার্বত্য অঞ্চলে এটি মূলত পাহাড়ের গা বেয়ে যে বায়ু নিমজ্জন ঘটে অ্যাডিয়াবেটিক প্রসেসের ফলে এই বায়ু আস্তে আস্তে ধীরে ধীরে উষ্ণ হয়। মানে ওপর থেকে নিচে যে বায়ু নামে সেটা আস্তে আস্তে উষ্ণ হতে থাকে। শীতল বায়ুটা যত ভূপৃষ্ঠের কাছাকাছি আসে ফলে উষ্ণ হতে থাকে। ওই যে পর্বতের ঢালে যে উষ্ণ বায়ুটা প্রবাহিত হচ্ছে তাকেই বলা হচ্ছে ফন, স্থানীয় ভাষায় নামকরণ করা হয়েছে আল্পস পার্বত্য অঞ্চলে। এরপরে হচ্ছে চিনুক, রকি পার্বত্য অঞ্চলে। আচ্ছা, এই দুটোর মধ্যে যেন ভুলিয়ে না যায়, চিনুকের ক দিয়ে রকির ক মনে রাখবে। রকি আর আল্পস কোনটায় কোন নাম নিয়েছে? রকিতে ক আছে, চিনুকেও ক আছে, তাহলে চিনুক প্রবাহিত হয় রকি পার্বত্য অঞ্চলে। এটিও ওপর থেকে নিচে নামার সময় বাতাসের অ্যাডিয়াবেটিক প্রসেস বা উষ্ণকরণ হওয়ার ফলে এই বায়ু উষ্ণতা বৃদ্ধি পায় এবং উষ্ণ স্থানীয় বায়ু নামে প্রবাহিত হয়, যাকে বলা হয় চিনুক। একে তুষার ভক্ষক বলা হয়, মানে এত পরিমাণ গরম হতে থাকে আস্তে আস্তে তুষারগুলোকে বা বরফগুলোকে গলিয়ে দেয়। এই কারণে একে স্থানীয় ভাষায় এর নাম হচ্ছে চিনুক, যার অর্থ তুষার ভক্ষক। আচ্ছা, তিন নম্বরে হচ্ছে লু।
মূলত পশ্চিম ভারতে এবং রাজস্থানে, পশ্চিম ভারত বা রাজস্থানে এবং গুজরাটে বা উত্তর পশ্চিম ভারতে, পাঞ্জাবের দিকেও কিছুটা দুপুরবেলায় যে বায়ু প্রবাহিত হয় প্রচণ্ড গরমে তাকে বলা হয় লু। দিনের বেলা আস্তে আস্তে সকাল থেকে শুরু করে যত দুপুরের দিকে যাবে এই বায়ু প্রবাহ বা গতিবেগ সর্বোচ্চ হয়। সকালে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার সাথে সাথে এই বায়ুর প্রবাহিত হওয়ার বেগ বৃদ্ধি পায়। লু কথার অর্থই হচ্ছে উত্তপ্ত ঝোড়ো বাতাস। তাহলে উত্তর পশ্চিম ভারতে এটি লক্ষ্য করা যায়। মূলত পাঞ্জাব, হরিয়ানার দিকে, গুজরাটে এবং মূলত রাজস্থানে এই বায়ুর প্রবাহ লক্ষ্য করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে সিরোক্কো। সিরোক্কো কোথায় প্রবাহিত হয়? সাহারা এবং সাহারা মরুভূমিতে এবং ভূমধ্যসাগরের দক্ষিণে এবং ইটালিতে এবং স্পেনে এই বায়ু প্রবাহিত হয়। সাহারা মরুভূমিতে, ইটালিতে এবং স্পেনে এই উষ্ণ বায়ু লক্ষ্য করা যায়। তাহলে স্থানীয় বায়ু হচ্ছে মূলত চারটে: ফন, চিনুক, লু এবং সিরোক্কো। চরিত্রগতভাবে এরা উষ্ণ স্থানীয় বায়ু। ফন আল্পস পার্বত্য অঞ্চলে, চিনুকের ক দিয়ে রকির ক মনে রাখবেন, রকি পার্বত্য অঞ্চলে চিনুক, যেটা তুষার ভক্ষক নাম নিয়ে প্রবাহিত হয়, বা তুষার ভক্ষক হচ্ছে চিনুকের আক্ষরিক নাম। লু হচ্ছে উত্তর পশ্চিম ভারতে, মূলত রাজস্থানে প্রবাহিত হয়। সিরোক্কো হচ্ছে সাহারা মরুভূমিতে এবং ইটালি এবং স্পেনে বা ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত হতে দেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে শীতল স্থানীয় বায়ু কী কী? মূলত দুটো শীতল স্থানীয় বায়ু লক্ষ্য করা যায়, একটা হচ্ছে মিস্ট্রাল আর একটা হচ্ছে বোরা। চরিত্রগতভাবে এরা দুটোই হচ্ছে শীতল স্থানীয় বায়ু। মিস্ট্রাল কোথায় প্রবাহিত হয়? ফ্রান্সের রোন উপত্যকায়, এবং বোরা হচ্ছে অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত হতে দেখা যায়। এটা হচ্ছে ফ্রান্সের রোন উপত্যকায়, অত্যন্ত শীতল বা তুষারের ওপর থেকে প্রবাহিত হওয়ার কারণে এটা শীতল বায়ু, এবং বোরাও ঠিক তাই, অত্যন্ত শীতল অঞ্চলের ওপর থেকে প্রবাহিত হয়। অ্যাড্রিয়াটিক উপকূলে এর প্রভাব লক্ষ্য করা যায়। স্থানীয় বায়ু সম্পর্কে আর খুব একটা বেশি কিছু জানার দরকার নেই, মোটামুটি এই চার্ট মনে রাখলেই চলবে। আমরা স্থানীয় বায়ুকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু এবং উষ্ণ স্থানীয় বায়ু। উষ্ণ স্থানীয় বায়ুর মধ্যে রয়েছে ফন, চিনুক, লু, সিরোক্কো। শীতল স্থানীয় বায়ুর মধ্যে রয়েছে মিস্ট্রাল এবং বোরা। তাদের প্রবাহ পথ এবং নামকরণ এইটুকু শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য মনে রাখলেই চলবে। এবার আমরা আকস্মিক বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করব। যদি হঠাৎ কোনো কারণে উচ্চচাপ বা নিম্নচাপের কেন্দ্রের সৃষ্টি হয়, বা কোনো কারণে যদি হঠাৎ করে খুব গরম পড়ে বা হঠাৎ করে যদি খুব কোনো অঞ্চল ঠান্ডা হয়ে যায়, তাহলে উচ্চচাপ বা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, এবং স্থানীয়ভাবে ওই উচ্চচাপ ও নিম্নচাপের কেন্দ্রের পার্থক্যের জন্য যে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ। একে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঘূর্ণবাত, অন্যটি হলো প্রতীপ ঘূর্ণবাত। ভূপৃষ্ঠের কোনো অঞ্চল যদি হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়ে, বিশেষত সমুদ্র উপকূল সংলগ্ন অঞ্চলে ঘটতে পারে, তাহলে সেই অঞ্চলে মাঝখানে লো প্রেশার এবং বাইরে হাই প্রেশার অঞ্চলের সৃষ্টি হয়, বা বাইরে উচ্চচাপ, মাঝখানে থাকে নিম্নচাপ। কারণ উষ্ণ বায়ুর চাপ কম, আমরা জানি কোনো স্থান উত্তপ্ত হয়ে পড়েছে, তাহলে বাইরের উচ্চচাপ থেকে বায়ু ভেতরের নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে যখনই প্রবাহিত হবে সেই বায়ু প্রবাহকে বলা হবে ঘূর্ণবাত। তাহলে এই বায়ুর প্রবাহ মূলত বাইরের থেকে ভেতরে বা কেন্দ্রমুখী হয়ে থাকে। এই কেন্দ্রমুখী বায়ু প্রবাহ যখন অত্যন্ত জোরে প্রবাহিত হয় তখন এর তীব্রতা খুব বেশি হয় এবং ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যায়। এর ব্যাস মোটামুটি 3000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কেন্দ্রে বায়ুর চাপ থাকে মূলত
890 থেকে 900 মিলিবারের মধ্যে বা 860 থেকে 900 মিলিবারের মধ্যে, মানে কেন্দ্রে খুবই নিম্নচাপ থাকে, আস্তে আস্তে বায়ুর চাপ বাইরের দিকে বাড়তে থাকে। তাহলে উচ্চচাপ থেকে কেন্দ্রে বায়ুর চাপ কম এবং উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুর প্রবাহ লক্ষ্য করা যাবে। উত্তর গোলার্ধে এই প্রবাহ প্রধানত ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে হয়। মাঝখানে লো প্রেশার, বাইরে হচ্ছে হাই প্রেশার। হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে, আর উত্তর গোলার্ধে এখানে লো প্রেশার, বাইরে হাই প্রেশার। সুতরাং হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকেই যাবে, কিন্তু উত্তর গোলার্ধে মূলত ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়। মানে দুটোই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে। উত্তর গোলার্ধে থাকছে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে থাকছে ঘড়ির কাঁটার দিকে। আর প্রধানত এই বায়ুর গতিবেগ 40 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 400 কিলোমিটার হতে পারে ঘন্টায়। তাহলে ঘূর্ণবাতের চরিত্র আমরা জানলাম যে স্বল্প স্থানে এর বিস্তার, খুব কম দিন স্থায়ী হয়, একদিন বড়জোর 2 দিন স্থায়ী হয় বা 3 দিন স্থায়ী হতে পারে। প্রধানত গরমকালে ঘটে, সমুদ্র সংলগ্ন অঞ্চলে ঘটে। এর ব্যাস 3000 কিলোমিটারের মতো হয় আর গতিবেগ থেকে 40 থেকে প্রায় 400 কিলোমিটার। উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এর প্রবাহ লক্ষ্য করা যায়। আর কি বলবো, এই ঘূর্ণবাতের স্থায়িত্ব খুব বেশি দিন হয় না, প্রধানত গরমকালে হয়, সমুদ্র সংলগ্ন অঞ্চলে ঘটে থাকে। এইটুকু বললেই চলবে ঘূর্ণবাত সম্পর্কে। আর ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রবাহিত হয়। যেমন চীন এবং জাপান সাগরে এর নাম হচ্ছে প্রধানত টাইফুন বা টাইফুন। তারপরে পশ্চিম বঙ্গোপসাগর এবং আরব সাগরে এর নাম প্রধানত সাইক্লোন। তারপরে টর্নেডো নাম নিয়েছে তোমার মেক্সিকো উপসাগরে। আর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে এর নাম হচ্ছে হ্যারিকেন। আর অস্ট্রেলিয়ায় বা অস্ট্রেলিয়ার উপকূলে এর নাম হচ্ছে উইলি উইলি। তাহলে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন, মেক্সিকো উপসাগরে টর্নেডো, আরব সাগর এবং বঙ্গোপসাগরে এর নাম হচ্ছে সাইক্লোন, এবং চীন এবং জাপানে এর নাম হচ্ছে টাইফুন বা টাইফুন। এই হচ্ছে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব প্রতিভ ঘূর্ণবাত সম্পর্কে। যখন হঠাৎ করে কোনো স্থান প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় বা শীতল বায়ুর সংস্পর্শে আসে, তখন সেই স্থানে উচ্চচাপ সৃষ্টি হয় এবং অত্যন্ত উচ্চচাপের সৃষ্টি হলে উচ্চচাপকে লাঘব করার জন্য বাইরের নিম্নচাপের দিকে যখন বাতাস প্রবাহিত হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, তখন তাকে বলা হয় প্রতিভ ঘূর্ণবাত, যেটা উল্টোটা ঘূর্ণবাতে। ঘূর্ণবাতের মাঝখানটা ঝড়ের চক্ষু বা আই অফ সাইক্লোন, যেখানে বাইরে থেকে ভেতরে বাতাস ঢুকছে। আর প্রতিভ ঘূর্ণবাতে ভেতর থেকে বাতাস বাইরের দিকে বেরিয়ে চলে যাচ্ছে, মানে মাঝখানে থাকছে মাঝে হাই প্রেশার এবং বাইরে লো প্রেশার। তার মানে এটা সবসময় বা ভেতর থেকে বাইরের দিকে বা বহির্মুখী হবে, কেন্দ্র বহির্মুখী বাতাসের প্রবাহ লক্ষ্য করা যায়। এর বিস্তার অত্যন্ত বেশি হয়, অনেক এরিয়া জুড়ে প্রবাহিত হয় এবং প্রধানত অনেক দিন ধরে স্থায়ী হয় এবং শীতকালে দেখা যায়। এই প্রতিভ ঘূর্ণবাতের প্রভাবে খুব একটা ঝড়, বৃষ্টি, ক্ষয়ক্ষতি তেমন কিছুই প্রায় ঘটে না। একটা শান্ত রৌদ্রকরোজ্জ্বল অবস্থা বিরাজ করে। উত্তর গোলার্ধে ঠিক ঘূর্ণবাতে যা তার বিপরীতটা ঘটে, মানে উত্তর গোলার্ধে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়। তার মানে সবসময় ভেতর থেকে বাইরে যাবে বাতাস, ঘড়ির কাঁটার দিকে উত্তর গোলার্ধে, এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে ঘড়ির কাঁটা। এটা হচ্ছে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়।
তাহলে এই হচ্ছে ঘূর্ণবাত এবং প্রতীক ঘূর্ণবাতের চারিত্রিক বৈশিষ্ট্য। এই গেল আমার আকস্মিক বায়ু প্রবাহ। আচ্ছা, এবার বায়ু প্রবাহ শেষ হলো, স্থানীয় বায়ু প্রবাহ এবং আকস্মিক বায়ু প্রবাহ। এবার আমি আলোচনা করব একটুখানি, তোমাদের সিলেবাসে রয়েছে জেট বায়ু কি, জেট বায়ু সম্পর্কে। জেট বায়ু, জেট বায়ু হলো ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে বা বায়ুমণ্ডলের মোটামুটি 8 থেকে 16 কিলোমিটার উচ্চতায় বা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে বা কেউ কেউ বলে 7 থেকে 14 কিলোমিটার উচ্চতায় একটি অত্যন্ত দ্রুত গতিবেগ সম্পন্ন বাতাস লক্ষ্য করা যায়। একেই বলা হয় জেট বায়ু প্রবাহ। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেট বিমান চালকরা এর অস্তিত্ব লক্ষ্য করেছেন, এই থেকে নাম হয়েছে জেট বায়ু প্রবাহ। আর প্রধানত সিজি রসবি এটা আবিষ্কার করেন বলে এর নাম অনুসারে একে রসবি তরঙ্গ বা রসবি ওয়েভও বলা হয়। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত জেট বিমান চালকরা এর অস্তিত্ব লক্ষ্য করেন বলে এর নাম জেট বায়ু প্রবাহ, এবং প্রধানত সিজি রসবি এটাকে আবিষ্কার করেন বলে এর নাম হয়েছে রসবি তরঙ্গ। অত্যন্ত দ্রুত গতিবেগ সম্পন্ন একটি বাতাস যা পৃথিবীর স্বাভাবিক বায়ু প্রবাহকে প্রভাবিত করে। জেট বায়ু প্রবাহ মূলত 7 থেকে 14 বা মতান্তরে 8 থেকে 16 কিলোমিটারের উচ্চতায় প্রবাহিত হয়। অতি দ্রুত গতিবেগ সম্পন্ন, হাইয়েস্ট গতিবেগ 375 কিলোমিটার পার ঘন্টা হতে পারে। এটি প্রধানত 20 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। 3টে ভাগে একে ভাগ করা যায় জেট বায়ুকে। একটা হচ্ছে মেরু জেট, আর একটা হচ্ছে পশ্চিমী জেট বা উপক্রান্তীয় জেট, পশ্চিমী জেট বা উপক্রান্তীয় জেট, আর একটা হচ্ছে পূবালী জেট বা ক্রান্তীয় জেট। এটি মূলত প্রবাহিত হয় 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে। নর্থ সাউথ দুটো গোলার্ধে 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় মেরু জেট বায়ু প্রবাহ, মেরুর কাছাকাছি অঞ্চলে। তারপরে যে বায়ু প্রবাহ রয়েছে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় উপক্রান্তীয় অঞ্চলে, তাকে বলা হয় পশ্চিমী জেট বা উপক্রান্তীয় জেট। এটি মূলত 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে প্রবাহিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে পূবালী জেট। এর প্রবাহ প্রধানত পশ্চিম থেকে পূর্বে, যেদিক থেকে আসে সেদিক অনুসারে নামকরণ হয়, তাই পশ্চিম জেট। আর পূবালী জেট হচ্ছে মূলত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় 20 ডিগ্রি অক্ষাংশের আশেপাশে, 20 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এর প্রবাহ লক্ষ্য করা যায়। এটি প্রধানত ইস্ট থেকে ওয়েস্টে প্রবাহিত হয়, তাই এর নাম হচ্ছে পূবালী জেট। বলা হয় যে ভারতের মূলত তিব্বত মালভূমি অত্যন্ত গরম হয়ে যাওয়ার ফলে এবং সেই অঞ্চলে উৎপন্ন প্রবাহ থেকে এই জেট বায়ু প্রবাহের উৎপত্তি। ভারতের মৌসুমী বায়ুর চলাচলে বা মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের সঙ্গে এই পূবালী জেট এবং উপক্রান্তীয় জেটের একটি সম্পর্ক রয়েছে। শীতকাল এবং গরমকালে দুটো ভিন্ন জেটের প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে এই গেল আমার জেট বায়ু প্রবাহ। এবার আমরা নেক্সট টপিকে আসবো বায়ুমণ্ডল চ্যাপ্টারে, সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা। জেট বায়ু সম্পর্কে এর বেশি জানার দরকার নেই, মোটামুটি এইটুকু জেনে রাখলেই চলবে। মৌসুমী বায়ুর চলাচল যেহেতু ভারতের জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট্য, মৌসুমী বায়ুকে প্রবাহিত করছে জেট বায়ু। দুটো জেটই এক্ষেত্রে কাজ করছে, একটা হচ্ছে পশ্চিমী জেট বা উপক্রান্তীয় জেট, আর একটা পূবালী জেট বা ক্রান্তীয় জেট। দুটো ভিন্ন জেটের প্রভাবে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহ পথ আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা, এবার আলোচনা করব বায়ুর আর্দ্রতা সম্পর্কে।
আর্দ্রতা কি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্প থাকছে বা বায়ুর যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকছে বাষ্পীভবনের ওপরে এটা নির্ভর করছে বায়ুর কতটা পরিমাণ জল বাষ্প হয়ে সেই জলীয় বাষ্প বাতাসে মিশবে এবং কতটা পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। 3টে পদ্ধতিতে এই আর্দ্রতা প্রকাশ করা হয়। একটা হচ্ছে বিশেষ আর্দ্রতা, একটা হচ্ছে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে 3টে উপায়ে বায়ুর আর্দ্রতা আমরা প্রকাশ করি বা ভৌগোলিকেরা 3টে উপায় অবলম্বন করেছেন আর্দ্রতাকে প্রকাশ করার জন্য। একটা হচ্ছে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা, একটা হচ্ছে বিশেষ আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। নিরপেক্ষ বা চরম আর্দ্রতা, আর একটা হচ্ছে বিশেষ আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, এবার আমরা বলবো নিরপেক্ষ বা চরম আর্দ্রতা কি। নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বলতে মূলত নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে কতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তার পরিমাণকে বোঝায়। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে কতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটাই হচ্ছে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। এটা প্রধানত গ্রাম পার ঘনমিটারে প্রকাশ করা হয়। গ্রাম পার ঘনমিটারে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার বিশেষ আর্দ্রতা বলুন। বিশেষ আর্দ্রতা কি? বিশেষ আর্দ্রতা হলো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ওজনের বায়ুতে কতটা জলীয় বাষ্প রয়েছে, মানে গ্রাম পার কিলোগ্রামে প্রকাশ করা হয়। মানে 1 কিলোগ্রাম বা 1 কেজি যদি বায়ু হয় সেখানে যদি 10 গ্রাম বা 12 গ্রাম থাকে জলীয় বাষ্পের পরিমাণ, তাহলে ওই 10 বা 12 ওটাকেই বলা হচ্ছে বিশেষ আর্দ্রতা। একে আর্দ্রতার গুণাঙ্কও বলে। মানে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, আয়তন ছিল আগেরটা বা ঘনমিটারে প্রকাশ করা হয়েছে ওই জন্য, এটা হচ্ছে নির্দিষ্ট ওজনের বায়ুতে কতটা পরিমাণ জলীয় বাষ্পের ভর রয়েছে সেটাই হচ্ছে সেখানকার বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। এটা গ্রাম পার কিলোগ্রামে প্রকাশ করা হয়। এবার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? কোনো নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে বা উপস্থিত রয়েছে তার সাথে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে বা ম্যাক্সিমাম কতটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। মানে যতটা পরিমাণ জলীয় বাষ্প প্রেজেন্ট আর যতটা পরিমাণ ম্যাক্সিমাম ধারণ করতে পারবে বা ওই বায়ুকে সম্পৃক্ত করতে হলে যতটা পরিমাণ জলীয় বাষ্প দরকার, এদের দুজনের অনুপাতটাই হলো আপেক্ষিক আর্দ্রতা। এটা শতকরা হিসাবে প্রকাশ করা হয় বলে 100 দিয়ে গুণ করা হয়। তাহলে এই সূত্রটা আমি লিখছি। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প আর ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন। ইন্টু 100, এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সূত্র। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তার সাথে ওই পরিমাণ
উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তাদের অনুপাত ইন্টু 100। এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সূত্র। এটি শতকরায় প্রকাশ করা হয় বলে 100 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে আর্দ্রতা প্রকাশের 3টে পদ্ধতি বা 3টে মাধ্যম আমরা পেলাম, এর মধ্যেই সবগুলো বলা যাবে। আর আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়। এরপরে আসবো আমরা তার পরের পয়েন্টে, ঘনীভবনে। আচ্ছা, ঘনীভবন বলার আগে আমি একটু বলে নেব সম্পৃক্ত বায়ু কাকে বলে। সম্পৃক্ত বায়ুর কথাটা যেহেতু রয়েছে এখানে, তাই বলছি। সম্পৃক্ত হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় মানে যতটা পরিমাণ ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকা দরকার, যদি ততটাই উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু। আর তার থেকে কম থাকলে তাকে বলছে অসম্পৃক্ত বায়ু। মানে নির্দিষ্ট উষ্ণতায় যে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প থাকতে পারে, যদি সেটা থেকে যায় থাকে, তাকেই বলা হয় সম্পৃক্ত বায়ু। আর তার থেকে কম থাকলে তাকে বলা হবে অসম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বা পরিপৃক্ত একই কথা। আচ্ছা, এরপরে আমরা বায়ুমণ্ডলের অন্য একটি অবস্থায় আসছি, তাকে বলা হচ্ছে ঘনীভবন। আচ্ছা, ঘনীভবন কাকে বলে? বাতাসে ভাসমান যে জলীয় বাষ্প সেগুলো যখন প্রচণ্ড ঠান্ডা হয়ে জল বা তুষারকণায় পরিণত হয়, সেই প্রক্রিয়াটাই হলো ঘনীভবন। বাতাসে যে জলীয় বাষ্প ঘুরে বেড়াচ্ছে সেগুলো যখন অত্যন্ত শীতল হয়ে জলকণায় পরিণত হয় বা তুষারকণায় পরিণত হয়, তাকেই বলা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন মূলত 4টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিশির, একটা কুয়াশা, ধোঁয়াশা এবং মেঘ। তাহলে 4টে ভাগে মূলত বিভক্ত। একটা হচ্ছে শিশির, কুয়াশা, ধোঁয়াশা এবং মেঘ। এই 4টে প্রধানত ঘনীভবনের রূপ আমরা লক্ষ্য করি। প্রথমে বলবো শিশির কি। বাতাসে যে জলীয় বাষ্প রয়েছে সেটা যখন বিশেষ করে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস যখন রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তাপ বিকিরণের ফলে, তখন ওই যে জলীয় বাষ্প গাছের পাতা, ঘাসের আগায় ওপরে ভর করে বা ওগুলোকে কেন্দ্র হিসাবে গ্রহণ করে তার মাথায় মাথায় ছোট ছোট বিন্দু রূপে সঞ্চিত হয়। এটাই হচ্ছে শিশির। আর কুয়াশা কি? কুয়াশা হচ্ছে বাতাসে ঘুরে বেড়ানো যে সকল ছোট ছোট ধূলিকণা, লবণ কণা বা গ্যাসীয় কণা, সেগুলোকে ভর করে যখন জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়, তখন বাতাসের ভূপৃষ্ঠের ওপরে বিশাল অঞ্চল জুড়ে একটা হালকা ধোঁয়ার মতো আস্তরণ লক্ষ্য করা যায়, তাকেই বলা হয় কুয়াশা। তাহলে শিশিরের সঙ্গে তফাৎ কি? শিশির হচ্ছে মূলত গাছের পাতা বা ঘাসের আগায় হচ্ছে এর কেন্দ্রটা থাকে এবং জলের কণাগুলো লক্ষ্য করা যায়। কিন্তু কুয়াশার ক্ষেত্রে কোনো আলাদা জলের কণা লক্ষ্য করা যায় না। একটা হালকা ধোঁয়ার মতো বা মেঘের মতো অংশ ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে অনেক দূর পর্যন্ত থাকে, একেই বলা হয় কুয়াশা। এটা প্রধানত দৃশ্যমানতাকে নষ্ট করে, মানে কিছু দূর এক হাত, বেশি কুয়াশা হলে এক হাত দূরের লোকই দেখা যায় না, বা বেশি দূর তো দেখাই যায় না, একদম সামনে দাঁড়ানো কোনো বস্তু দৃষ্টিহীন, মানে আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। তারপরে বলবো ধোঁয়াশা। ধোঁয়া যোগ কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। শিল্প কলকারখানা অঞ্চলে মূলত ভোরের বেলায় ওই কারখানা ধোঁয়া ঠোয়া এগুলোর সঙ্গে যখন কুয়াশা মিশ্রিত হয় তখন আরও বেশি ঘন কুয়াশা লক্ষ্য করা যায়, তাকেই বলা হয় ধোঁয়াশা। আর
তারপরে লাস্ট কি বলেছি, মেঘ। মেঘ কি ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উষ্ণতায় যখন জলীয় বাষ্প, ছোট ছোট জলকণা এবং তুষারকণার সমন্বয়ে এই ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় ভূপৃষ্ঠ থেকে বেশ কিছুটা উপরে, সেটা হচ্ছে মেঘ। মূলত পেঁজা তুলোর মতো সাদা রঙের দেখতে হয়। ঝড় বৃষ্টি সম্পন্ন হয় মূলত মেঘ থেকেই। আচ্ছা, তাহলে ঘনীভবনের রূপগুলো পেলাম, শিশির, কুয়াশা, ধোঁয়াশা এবং মেঘ। এর পরের পয়েন্টে আসছি, অধঃক্ষেপণ। একটা পেনেও কাজ করছে না। অধঃক্ষেপণ কি? যখন মূলত বাতাসে ভাসমান জলীয় বাষ্প মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়ে বা জলকণার আকারে বা শিলার আকারে ভূপৃষ্ঠে পতিত হয়, তাকেই বলা হয় অধঃক্ষেপণ। মূলত অধঃক্ষেপণ অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে বৃষ্টি প্রধান, এছাড়া রয়েছে গুঁড়ি বৃষ্টি, তারপরে রয়েছে স্লিট, তারপরে রয়েছে তুষারপাত এবং শিলাবৃষ্টি। তাহলে বৃষ্টি, গুঁড়ি বৃষ্টি, স্লিট, তুষারকণা বা তুষারপাত এবং শিলাবৃষ্টি। আচ্ছা, তাহলে পেনে খুব একটা কালি করছে না বলে আমি মুখেই বলে দিচ্ছি এগুলো। বৃষ্টি কাকে বলে? যদি বৃষ্টিকণার ব্যাস বা জলকণার ব্যাস 0.5 মিলিমিটারের বেশি হয় তাকে বলা হবে বৃষ্টি। যদি 0.5 মিলিমিটারের বেশি হয় তাকে বলা হবে বৃষ্টি। 0.5 মিলিমিটারের কম হলে তাকে বলা হবে গুঁড়ি বৃষ্টি। আর তুষারপাত কি? যখন জলকণার রূপে না পড়ে অতিরিক্ত ঠান্ডা হয়ে ছোট ছোট বরফ কণায় পরিণত হয় এবং ভূপৃষ্ঠে হালকা সাদা আস্তরণ তৈরি করে, সেটা হচ্ছে তুষারপাত। আর যখন জলকণা অতি শীতল বাতাস তার মধ্যে থেকে আসে বা অতি শীতল বাতাসকে অতিক্রম করে আসে এবং ছোট ছোট বরফ কণায় পরিণত হয় তাকে বলা হয় স্লিট। আর যখন বৃষ্টির জলের সাথে ছোট ছোট বরফের বল পতিত হয় তাকে বলা হয় শিলাবৃষ্টি। ছোট হতে পারে, বড় হতে পারে বরফের বল, এটা হচ্ছে শিলাবৃষ্টি। তাহলে মূলত বৃষ্টি, গুঁড়ি বৃষ্টি, স্লিট, তুষারপাত এবং শিলাবৃষ্টি 5 ধরনের অধঃক্ষেপণ দেখা যায়। তার মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে বৃষ্টিপাত এর শ্রেণী বিভাগ। আর বৃষ্টিপাত মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হচ্ছে রেন গজ, এটা মনে রাখবেন। এবার বলছি বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ কি। বৃষ্টিপাত মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত, একটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, একটা হচ্ছে ঘূর্ণবাত বৃষ্টিপাত। আচ্ছা, পরিচালন বৃষ্টিপাত কি? পরিচালন বৃষ্টিপাত কি? মূলত ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল যখন খুব গরম হয়ে যায়, তখন ওই বাতাস গরম হয়ে যায়, সেই বাতাস যখন ওপরে ওঠে এবং ওপরে শীতল বাতাস নিচে নামে, এইভাবে ক্রমাগত একটা প্রসেস চলতে থাকে। ওই গরম বাতাস ওপরে উঠে মেঘ তৈরি করে এবং ঝড় ঝঞ্ঝা সহ বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়, একে বলা হয় পরিচালন বৃষ্টিপাত। মূলত নিরক্ষীয় অঞ্চলে হয়, বিকেল বেলায় হয়। নিরক্ষীয় অঞ্চলে বিকেল 4টের পরে এটাকে প্রধানত 4 o'clock রেন বলে, রোজই হয় বলতে গেলে। এটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস গরম হয়ে ওপরে উঠছে এবং ওপরে গিয়ে মেঘ তৈরি করে প্রতিদিন বিকালে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেটাই হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। তারপরে বলবো কি 2 নম্বরে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কি? যদি কোনো পাহাড় বা মালভূমি থাকে বায়ু প্রবাহ পথে এবং বাতাস সমুদ্রের ওপর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে আনছে, পাহাড়ের গা বেয়ে উঠছে, পাহাড়ের গা বেয়ে উঠে যখন পাহাড়ের মাথায় উঠতে উঠতে ঠান্ডা হচ্ছে, উঠে সেই অঞ্চলে বা যে ঢালে উঠলো সেখানেই ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে পাহাড়ের সেই ঢালেই বৃষ্টিপাত ঘটাচ্ছে, যে ঢাল বেয়ে উঠছিল তাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। যে ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাকে বলা হয় প্রতিবাদ ঢাল
আর ওই বাতাস যখন ওখানে বৃষ্টিপাত ঘটিয়ে ফেললো, তারপরে ঢাল অতিক্রম করে এই যে এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, ঘটিয়ে যখন এই পাশে আসলো, তখন তাতে আর কোনো জলীয় বাষ্প থাকছে না, তার ফলে বৃষ্টিপাত হচ্ছে না, সেখানে বৃষ্টির ছায় অঞ্চল তৈরি হচ্ছে। তাহলে প্রচুর দিয়ে মনে রাখবে প্রতিবাদ বৃষ্টি, প্রতিবাদের সঙ্গে দুটোতেই আছে। প্রচুর বৃষ্টি হয় প্রতিবাদ ঢালে, যে পাশে বৃষ্টিপাত হচ্ছে সেটা প্রতিবাদ ঢাল, আর উল্টো দিকে যে হচ্ছে না তাকে বলা হয় অনুবাদ ঢাল। তাহলে অনুবাদ ঢালে বৃষ্টি একেবারেই হচ্ছে না, একে বলা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল। উদাহরণ দেবে, ভারতের শিলং একটি বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ। উল্টো দিকে শিলং পাহাড়ের মৌসিনরাম নামে একটি জায়গা রয়েছে চেরাপুঞ্জি, সেখানে প্রচুর বৃষ্টি হয়, এমনকি ভারতের নয় পৃথিবীর বৃষ্টিবহুল স্থান ওটা চেরাপুঞ্জির মৌসিনরাম। এই হলো শৈলক্ষেপ বৃষ্টি। আচ্ছা, এরপরে বলবে ঘূর্ণ বৃষ্টি কি? ঘূর্ণ বৃষ্টি মূলত বলবে ঘূর্ণবাতের ফলে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় ঘূর্ণ বৃষ্টি। আমরা ঘূর্ণবাত পড়েছি একটু আগে। ঘূর্ণবাত কি? দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত কি? হঠাৎ করে যদি কোনো স্থানের বাতাস গরম হয়ে যায় এবং সেখান থেকে ওই গরম বাতাসের জলীয় বাষ্প যখন বৃষ্টিপাত ঘটায় ঘূর্ণি অঞ্চলের, এবং সেখানে বৃষ্টিপাত ঘটায়, সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত। আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত কি? যদি একটি শীতল বায়ু এবং একটি উষ্ণ বায়ু মুখোমুখি আসে, তখন তাদের মধ্যে একটি ফ্রন্ট বা সীমান্ত অঞ্চলের সৃষ্টি হয়। এই শীতল বায়ুটা ভারী বায়ু, এর গা বেয়ে উষ্ণ বায়ুটা ওপরে উঠে যায় এবং ওই বাতাস ওপরে উঠে লিনতাপ মুক্ত করে, তার ফলে ওই অঞ্চলেও একটি ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণ বৃষ্টি। তাহলে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আমরা পেলাম পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণ বৃষ্টি। পরিচলন বৃষ্টি কি? কোনো স্থান হঠাৎ করে গরম হয়ে গেলে সেই স্থানের বাতাস ওপরে উঠে গিয়ে লিনতাপ ত্যাগ করে এবং যে বৃষ্টিপাত ঘটায় সেটা পরিচলন বৃষ্টি, মূলত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। শৈলক্ষেপ বৃষ্টিপাত প্রধানত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। পাহাড়ের গা বেয়ে যখন জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসে এবং পাহাড়ের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়, সেটা শৈলক্ষেপ বৃষ্টি। উল্টো দিকে হয় না, বৃষ্টির ছায়া অঞ্চল। আর ঘূর্ণবাত বৃষ্টি কি? দুটো ভাগে বিভক্ত, ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত বৃষ্টি এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত বৃষ্টি। আর বৃষ্টিপাত মাপা হয় রেনগজ নামক যন্ত্রের সাহায্যে। ব্যাস এইটুকু পড়লেই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। নেক্সট দিন অন্য চ্যাপ্টার আলোচনা করব।